আসসালামু আলাইকুম। ছাত্র জীবন থেকেই অনেকের মধ্যে অনেক রকমের শখ গড়ে ওঠে। কেউ শখ করে গান গায়, কেউ ছবি আঁকে, কেউ আবার ছবি তুলতে পছন্দ করে, কেউ কবিতা লেখে, আবার কেউ কেউ কবিতা আবৃত্তি করতে পছন্দ করে। আমাদের প্রত্যেকেরই এরকম কোনো না কোনো শখ রয়েছে। এই শখগুলো একসময় ভালো লাগায় পরিণত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা এই ভালো লাগাকে ফলপ্রসূ করতে পারে না, নিয়ে যেতে পারে না ক্যারিয়ার পর্যন্ত। শিক্ষার্থীদের এই সমস্যা দূরীকরণে সিলসা নিয়ে এসেছে নতুন লাইভ সেশন, পাইনিয়র টক্স। এই সেশনে প্রতি পর্বে অতিথি হিসাবে থাকবেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ প্রফেশনাল। শোনাবেন তার গল্প, দিবেন নতুনদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা এবং পরামর্শ। সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইনিয়র টক্সের সেকেন্ড এপিসোড। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ, প্রেসিডেন্ট অফ সিলসা। আজকে আমাদের এখানে গেস্ট হয়ে যে এসেছেন তাকে আমরা সচরাচর বিভিন্ন প্রোগ্রামের হোস্ট দেখা অভ্যস্ত। সে রবি 10 মিনিট স্কুলে বিভিন্ন প্রোগ্রাম, তারপর হোয়াটে শো, হ্যাশট্যাগ ইত্যাদি সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হোস্ট করে থাকে। সে আর কেউ নয়, সে আমাদের সবার প্রিয় রাফসান সাবাব ভাইয়া। স্বাগতম জানাচ্ছি ভাইয়াকে। হ্যালো আব্দুল্লাহ, হ্যালো এভরিওয়ান ওয়াচিং। গ্রেট টু বি হিয়ার। কি অবস্থা সবার? প্রেসিডেন্ট সাহেব তো অনেক শার্ট টার্ট পরে যেভাবে আসলে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিল, একদম আমার তো নার্ভাসই লাগতেছে যে এখন কি যে হবে, প্রেসিডেন্ট সাহেব কি কোয়েশ্চেন করে না করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? খারাপ না, আমার আসলে বাসায় থাকতে খুব একটা খারাপ লাগে না, সো ভালোই আছি। মোটামুটি একটা রুটিনের মধ্যে ফেলে দিছি নিজেকে, সো খারাপ সময় যাচ্ছে না, ভালোই যাচ্ছে বলার মতো আর কি। কোয়ারেন্টিনের দিনগুলো কেমন গেল, অথবা আমার কোয়ারেন্টিন? তো আমার তো যেমন তোমার কেমন গেল বলো? তুমি যে প্রেসিডেন্ট, এত বড় একটা পেজ গ্রুপ টুপ তোমরা যে মেনটেন করো, বিশাল মানে বড়সড় ব্যাপার, তুমি কি কি করলা বলো প্রেসিডেন্ট হিসেবে? ভাই আমি তো বাসায় ঘুমিয়ে ফোন টিপে আর হচ্ছে অর্গানাইজেশনের টুকটাক কাজ করেছি, এভাবেই কাটি চলে গেছে। তেমন আসলে স্পেশাল কিছু করা হয় নাই, যেহেতু এবার আচ্ছা, হচ্ছে সবাই বাসায় ছিলাম। তো সেই জায়গা থেকে আসলে তেমন কিছু করা হয় নাই, তবে ফ্যামিলির সাথে কাটিয়েছি। ফ্যামিলির সাথে বেশ মজা করেছি, এটাই আর কি। বাহ, নাইস নাইস। এটাই এটাই আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্টেইং হোম, যে অনেকদিন পর সবাই আসলে বাসায় ফ্যামিলির সাথে অনেক টাইম কাটাতে পারছে। আই থিঙ্ক দ্যাটস আ ব্লেসিং, ব্লেসিং ইন ডিসগাইজ। অফ কোর্স অনেক চিন্তা ভাবনা আছে, সো আমার তো মোরালেস সেম। অনেকদিন পর আসলে বাবা মার সাথে টাইম কাটানো হচ্ছে, আর এছাড়া হচ্ছে গিয়ে কোয়ারেন্টিন টাইমে আমি ওয়াটার শো এর হোমমেড ভার্সন, ওয়াটার হোমমেড শো লঞ্চ করি, সো ওটা নিয়ে অনেক মোটামুটি কাজ করা হয়, অনেক সাথে ইন্টারভিউ নেওয়া হয়, কথা হয়, সো ওটাও বেশ ভালো লাগে। সো এটাই, খারাপ না। মোটামুটি অনেক কিছু শিখলাম, অনেক কিছু করার চেষ্টা করলাম, আজকে এখানে আসলাম, ভালো লাগছে। আচ্ছা, ভাইয়া ফর্মাল কোশ্চেনের আগে একটা ইনফর্মাল কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনি কি সবকিছুতে একটু বেশি ফর্মাল, স্পেশালি হোস্টিং এর ক্ষেত্রে? আমি আপনার কোনো একটা হ্যাশট্যাগ এর কোনো একটা এপিসোডে দেখেছিলাম আর কি, মানে কি ফর্মালের ব্যাপারটা। হ্যাঁ, হ্যাশট্যাগ যখন আমি করতাম তখন আমার চোখে চশমা থাকতো, মানে আমি তখন চশমা পড়তাম, চশমা পড়লে আমি কেমন জানি একটু অন্যরকম হয়ে যাই, মানে আমার কাছে মনে হয় যে এই চশমা ব্যাপারটা কেমন জানি অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করায়, অন্যরকম ভাবে কথা বলায় আমাকে। সো তারপরে তো আমি চশমা ফেলে দিচ্ছি, সো চশমা ফেলে দেওয়ার পর থেকে আসলে খুব একটা বেশি ফর্মাল টর্মাল লাগে না। মানে আমি চেষ্টা করি যা বলার একদম মন থেকে বলতে। আমি একদম সুপ্রিয় দর্শক মন্ডলের স্টাইলে, বিটিভি স্টাইলে কথা বলতে পারি না একদমই। দ্যাট কুড বি অ্যান অ্যাডভান্টেজ, কুড বি ডিসঅ্যাডভান্টেজ, বাট অতটা ফর্মাল না থাকারই চেষ্টা করি আর কি। আই থিঙ্ক আই লাইক বিং ইনফর্মাল, আই লাইক স্পিকিং from my heart. I think that মানে gives me more joy আর কি। বাহ, চমৎকার। তো ভাই আপনার হোস্টিং এর জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? হোস্টিং এর জার্নি নিয়ে তো কথা বলতে হবে, তার তার আগে তোমাকে যেটা করতে হবে, দেখো এই যে তুমি যে আজকে হোস্ট করতেছো একটা লাইভ সেশন, এই যে এত মানুষ কমেন্ট করতেছে, তুমি যদি ওরা কমেন্ট টমেন্ট না পড়ো, দেখে যদি একটু শাউট আউট না দাও, তারা কমেন্ট করবে না, ওরা মন খারাপ করে চলে যাবে। আর যদি তুমি ওদেরকে শাউট আউট দাও, দেখবে ওরা আরো বেশি বেশি কমেন্ট করবে, তখন তোমার লাইভ সেশনটা আরো বেশি জমজমাট হবে, বুঝছো? তো দেখো এইভাবে শাউট আউট দিতে হয়, যে যে এখানে কমেন্টস দেখা যাচ্ছে না সবাইকে, একটা একটা করে নাম পড়বো। আমি দেখতে পাচ্ছি এখানে আছে সাইফুল, কামরুন নাহার, শান্ত, তারপর হচ্ছে কি সাইফুল একাই 100 জনকে ট্যাগ করে দিছে, তারপর হচ্ছে তাসনুভা পারভিন, সিফাত আল রশিদ, তারপরে রকুনুজ্জামান, রকুন তোমাকে সালাম জানিয়েছে, সালাম উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে তাসনুভা পারভিন, নিশাত, তাসনিম, ফারিয়া রহমান রুম্পা, তারপর হচ্ছে গিয়ে সানজিদা শ্রাবন্তী, একদম কমেন্ট ওয়ারিয়ার, মানে কমেন্ট করে ট্যাগ করে একদম সবাইকে মানে ধ্বংস করে দিচ্ছে একদম, যে দেখবি না মানে তুই 10:30টার সময় শো হচ্ছে এখানে। তারপর দেখতে পাচ্ছি সাইফুল, ইয়ান, জাবেদ হোসেন, এবং আরো আরো অনেকে, মাহফুজ আলম, অনেক,
সো হ্যাঁ, এই যে দেখছো এখন দেখবা যে সবাই আরো বলছে আল্লাহ আমার নাম বলছে, মাই গড। বাট ইয়েস, ইটস ইন্টারেস্টিং। তুমি আমাকে বলছিলে আমার হোস্টিং এর জার্নি কিভাবে শুরু হয়। আমার হোস্টিং এর জার্নি আসলে মানে এরকম না যে অনেক বাচ্চাকাল থেকে আমি চিন্তা করে রাখছি আমি হোস্ট হবো একদিন। তবে ক্লাস 5, 6, 7 থেকে স্টেজে ওঠার প্রতি একটা আগ্রহ ছিল। তখন আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম। তো তখন যে কোনো কিছুর জন্য হইলেও স্টেজে উঠতে চাইতাম। এটা কবিতা আবৃত্তি হোক, আজান প্রতিযোগিতা হোক, স্টেজে উঠতে পারলেই হইলো, এরকম একটা ব্যাপার। তারপরে ক্যারেট কলেজে যাই। ক্যারেট কলেজে আসলে অনেক বেশি সুযোগ থাকে কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করার। ওখানে অনেক প্রচুর কম্পিটিশন হতেই থাকে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে। তো তখন দেখলাম আমি মোটামুটি ডিবেট, স্পিচ, পোয়েট্রি এগুলো ভালো পারি। আর ভালো পারলে সবাই আবার খুব বাহবা দেয়, পুরস্কার টুরস্কার দেয়। সো ওগুলা দেখলাম যে অ্যাটেনশন জিনিসটা ভালো এনজয় করি আমি স্টেজে, আর এরকম খুব একটা বেশি নার্ভাস লাগে না। প্লাস জিতলে টিতলে আবার হাউস পয়েন্ট পায়। সো ভালোই সবকিছু মিলায়। তো তখন থেকে দেখলাম যে স্পিচ ব্যাপারটার প্রতি অন্যরকম একটা আগ্রহ ছিল। আর স্পিচ জিনিসটা তো আসলে সবসময় স্টেজে দাঁড়িয়ে দিতে হয় এমন না। এই যে তুমি প্রেসিডেন্ট, তুমি ধরো একটা ইভেন্ট অর্গানাইজ করার আগে তোমার টিমমেট সবাইকে স্পিচ দিয়ে বলতেছো যে আজকে কিন্তু ফাটাই ফেলবো আমরা। অথবা আমি যখন বাস্কেটবল খেলতাম অনেক, তো বাস্কেটবল খেলতে নামার আগে টিমের সবার সাথে কথা বলতাম, ওইটাও একটা স্পিচ। স্টেজে দাঁড়িয়ে কথা বললে ওইটাও স্পিচ। তো সবগুলো স্পিচের মধ্যে দেখা যেত যে একটা অন্যরকম মানে এনার্জি কাজ করতো, কেমন জানি মানে মনে হতো খুব ভিতর থেকে কথা বলতেছি, মানুষেরও ভিতরে চলে যাচ্ছি। সবাই খুব কানেক্টেড থাকতেছে। সো ইয়া, সব মিলাই আর কি। ক্যারেট কলেজের টাইমটায় বা ওই যে ইন্টারমিডিয়েট টাইম পর্যন্ত টের পেলাম যে আমার স্পিচের প্রতি একটা আগ্রহ আছে, যেটা আমি ডিবেট বা বিভিন্ন কম্পিটিশন করে আসলে এক্সারসাইজ করছি। যখন আমি আইবিএ তে ঢুকি, আইবিএ তে ঢোকার পর তখন ফার্স্ট বুঝতে পারলাম যে যদি স্পিচ রিলেটেড কোনো মানে প্যাশন থেকে আমার প্রফেশনে কানেক্ট করতে হয়, তখন আমাকে আসলে বুঝতে হবে যে এবার বের করতে হবে কি করা যেতে পারে। তো তখন এরকম ইউটিউব অনেক ঘাটতে ঘাটতে রাত জেগে ইউটিউব দেখতে দেখতে, বাকি সবার মানুষের মতো আর কি, আমি এরকম কিছু মানুষকে খুঁজে পাইলাম ইউটিউবে, যেমন এলেন ডিজেনারাস, জিমি কিমেল, ট্রেভার নোয়া। দেখলাম এরা শুধু কথা বলেই জীবন চালায়, আর ওরা যাই বলে সেটা শুনে মানুষ খুব হাসে, খুব মজা পায়। আবার ওদের কথাতে অনেক ইম্প্যাক্টফুল কাজকর্ম হয়। তো তখন মনে হলো যে আচ্ছা, তার মানে তো হোস্টিং করে হয়তো বা স্পিচ জিনিসটাকে প্রফেশনের দিকে নিয়ে যাওয়া যায়। প্লাস বাংলাদেশে এরকম মানে নন রোবোটিক হোস্টের খুব অভাব মনে হচ্ছিল। মানে সবাই কেমন জানি দেখা যাচ্ছিল খালি প্রশ্ন করে এরকম যে আপনি কেমন আছেন, আপনার অনুভূতি কি, আপনি ঘুম থেকে উঠে কি করেন, আপনি ঘুমাতে যাওয়ার আগে কি করেন, এই সিনেমাটির পিছনে আপনার কি কি কষ্ট হয়েছিল, একই কোয়েশ্চেন করতে থাকে। তো আমার মনে হলো যে একটু ডিফারেন্ট কেউ একজন আসলে মনে হয় মানুষজন আবার ভালো মতো একসেপ্ট করতে পারে। তো ওই চিন্তা ভাবনা করে হোস্টিং শুরু করে দিলাম আর কি। এন্ড দ্য ফার্স্ট মানে শো ওয়াজ অ্যাজ ইউ মেনশন 10 মিনিট স্কুলের সাথে। 10 মিনিট স্কুলে আমি সোশ্যাল মিডিয়া টিমে কাজ করতাম। তোমার টিমে যেমন এরকম অনেক মানুষ আছে, আমি এরকম টিম মেম্বার ছিলাম। সো ওইখানে আমি ফার্স্ট 10 মিনিট স্কুলকে পিচ করি যে আমি এরকম একটা শো ক্রিয়েট করতে চাই, যেটা 10 মিনিট স্কুলের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, আমার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম হবে। সো লেটস ডু দিস। তারপর 10 মিনিট স্কুল থেকে বলা হলো যে ঠিক আছে, আইডিয়াটা ভালো লাগছে, করে ফেলো। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এরপরে আর কি মোটামুটি বিভিন্ন জায়গা থেকে করা শুরু করি। বাহ, চমৎকার। তো ভাইয়া ফার্স্ট যখন অফিসিয়ালি আসলে কোনো একটা প্রোগ্রাম হোস্ট করে, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? ফার্স্ট অফিসিয়ালি হোস্ট করা বলতে গেলে হচ্ছে গিয়ে মানে যদি আমি বলি যে বাইরের ওয়ার্ল্ডে ক্যাডেট কলেজে যেটা হতো, ক্যাডেট কলেজে তো আসলে খুব ফর্মাল অনুষ্ঠান। আমি প্রিফেক্ট ছিলাম, সেই কারণে মাঝে মধ্যেই করতে হতো। তো ওইটার মধ্যে আসলে খুব বেশি হোস্টিং এর থেকে বেশি হচ্ছে একটু ফর্মালিটি থাকতো। বাইরে বড়সড় একটা অনুষ্ঠান বলতে গেলে দেখা যায় যে আইবি এর একটা বড়সড় রিউনিয়ন ছিল। আই থিঙ্ক ইট ওয়াজ 50 ইয়ার্স, বাট তখন ইয়া মোরলেস। সো অথবা 25 ইয়ার্স আই থিঙ্ক। সো ওই রিউনিয়নটার মধ্যে অনেক বড় সড়ো একটা ইভেন্ট, বিশাল বড় স্টেজ, বিশাল বড় কনসার্ট। সো ওটার জন্য তো ডেফিনেটলি প্রফেশনাল হোস্টেস ছিল। আমি তখন হোস্টিং অত ভালোভাবে করি না বা পারি না। বিকাল বেলা একটা র্যাফেল ড্র টাইপের অনুষ্ঠান হবে, যেখানে কোনো হোস্ট আগে থেকে ঠিক করা হয়নি, হঠাৎ করে অর্গানাইজারদের মাথায় আসছে। তো একজন মানে বড় ভাই যে জানতো আমি মোটামুটি কথা বলতে পারি, আমাকে ডাক দিল, ডেকে বললো যে তুমি এটা হোস্ট করবা, যাও স্টেজে যাও, বলে উঠাই দিচ্ছে। সো ইট ওয়াজ ভেরি মানে আনএক্সপেক্টেড ফর মি। আমি তো প্রিপেয়ার ছিলাম না যে আমাকে হোস্টিং করতে হবে আছে। বাট যেহেতু বলছে ইটস এ গ্র্যান্ড স্টেজ, সামনে এত মানুষ, উঠে গেছি যে কি আর আছে জীবনে। সো উঠে গেলাম। তারপরে মানে অ্যাজ আই সেড যে আমি আসলে ওই ক্লাস 7-8 থেকে প্রচুর স্টেজে উঠে উঠে নিজেকে একটু অভ্যস্ত বানাই ফেলছি, বা নার্ভাসনেস না, মানে নার্ভাসনেসটা আসলে বাদ দিয়ে দিছি নিজের থেকে। সো তখন খুব একটা বেশি নার্ভাস তো ডেফিনেটলি লাগেনি। সো আই ওয়াজ ট্রাইং টু বি as lively as possible. I was trying to have as much fun as possible. So ওইটাই দেখা গেলো যে মোটামুটি ভালোই হইলো আর কি, সবাই খুব পছন্দ করলো। যারে ও তো অনেক র্যাফেল ড্রতে শুধু প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার না বলে মাঝখানে মাঝখানে আবার কথাবার্তা বলে মানুষকে একটু এন্টারটেইন করার চেষ্টা করতেছে। So it was nice, it was fun, it was very unexpected, but সব মিলায় it was a very memorable experience.
আচ্ছা ভাইয়া, আপনার হোস্টিং এর ক্ষেত্রে কেউ কি ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে অথবা কাউকে ফলো করতেন? অ্যাজ আই সেড যে ইউটিউবে যখন দেখলাম যে এরকম কিছু লেট নাইট শো হোস্ট আছে আমেরিকায়, যারা আবার স্ট্যান্ড আপ কমেডিয়ানও ছিল অনেকদিন, যেমন এলেন ডিজেনারেস, তারপর ট্রেভর নোয়া। সো এরা বেসিক্যালি ইন্সপিরেশনের মতো হয়ে যায় আর কি। আমি এদেরকে খুব ক্লোজলি ফলো করা শুরু করি। ওরা কিভাবে কথা বলে, কিভাবে শো ডিজাইন করে, কিভাবে আসলে আম, মানুষকে হাসায়, সবকিছু খুব ফলো করার চেষ্টা করলাম। ওরা জীবনে কি কি করছে না করছে সবকিছু দেখার চেষ্টা করলাম। সো বলা যায় মোটামুটি দ্যাট ওয়াজ লাইক একটা ইন্সপিরেশন। বাট এখন আমি যেটা দেখি খুব ইন্সপায়ার্ড হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মানে এই যে প্ল্যাটফর্মটা এত বিশাল, এখানে কত কত জায়গা থেকে মানুষজন আসছে। যেমন আমি দেখলাম কি জানি লিখলো, জয়পুরহাট থেকে দেখতেছে, বাপরে বাপ। তারপর সাভার থেকে দেখলাম, বিজয়নগর, ঢাকা, মানে পুরো বাংলাদেশের এই লোকজন কানেক্টেড ফ্রম নারায়ণগঞ্জ। ভাইরে ভাই, অন্যরকম ব্যাপার স্যাপার। মানে এত মানুষজন, এই যে তুমি এত মানুষজনকে একসাথে কিভাবে করলা বলো তো প্রেসিডেন্ট? ময়মনসিং থেকে রাজু আহমেদ, আরো অনেক মানুষ এরকম। হ্যাঁ বলো তো কিভাবে করলা এটা? মূলত 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 সিলসা হচ্ছে একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, এবং আমাদের হচ্ছে মোটামুটি বাংলাদেশের প্রায় 300 কলেজ থেকে 500 এর মতো কলেজ আমরা যারা রয়েছে, তো তাদের মাধ্যমে আসলে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়া সিলসা। তো সেই জায়গা আচ্ছা। থেকে আসলে অডিয়েন্সটা সিলসাকে চিনে অথবা সিলসাকে দেখে। তবে ভাইয়া মানে আপনার 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 কি বলে, এই মুহূর্তে আসলে নিজেকে গেস্ট মনে হচ্ছে এবং আপনাকে হোস্ট মনে হচ্ছে। আর প্রেসিডেন্ট সব তো সবসময় গেস্ট তবে থাকে, আপনাকে, প্রেসিডেন্ট কি কোনো বুঝতে পারে নাকি? তো ভাই আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, হোস্টিং করতে হলে একজন মানুষের মধ্যে কি কি গুণ থাকা উচিত? আম, ওইভাবে আসলে কোনো ফিক্সড প্রেসক্রিপশন নাই, বাট আমার কাছে মনে হয় কিছু তো স্কিল একটু ইম্পর্টেন্ট হয়, যেমন প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিকঠাক থাকা, ফ্লুয়েন্টলি কথা বলতে পারা, তারপর লেটস সে ভোকাবুলারি খুব স্ট্রং থাকা, মানে প্রচুর বাংলা এবং ইংলিশ ওয়ার্ডস জানা, যাতে আসলে মানুষের সামনে যখন কথা বলছি আমি যদি আটকে না যাই কোনো একটা ওয়ার্ডে। বাট আই থিঙ্ক সবচেয়ে বড় গুণ যেটা দরকার বা সবচেয়ে বড় কোয়ালিটি যেটা দরকার সেটা হচ্ছে সে যাতে মানুষের সামনে হোক, ক্যামেরার সামনে হোক, সে নিজের মতো করে কথা বলতে পারে। আমাদের পুরো বাংলাদেশে এরকম একটা রোগ আছে যে হচ্ছে আমাদের সামনে যখনই ক্যামেরা আসে তখনই আমরা একটা অন্যরকম মানুষ হয়ে যাই। মানে ধরো ক্যামেরা ছাড়া হচ্ছে কি আমরা নর্মালি কথা বলতেছি, জাস্ট ইফ আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে ক্যামেরা অন হলো, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অমুক। সো তখনই যেটা হয় না, তখন আসলে তুমি আর মানে একটা এন্টারটেইনার হওয়া বা মানুষকে একটু এন্টারটেইন করাটা খুব টাফ হয়ে যায়, বিকজ ওই যে প্লাস্টিক একটা ইমেজ বা প্লাস্টিক একটা স্টাইল যেটা আমরা কথা বলতে গেলে নিয়ে চলে আসি, সেটা আসলে আমাদেরকে খুব আর্টিফিশিয়াল একটা মানুষ বা আর্টিফিশিয়াল একটা ফেস বা ফিগার বানায় দেয়। তো সেটা থেকে আসলে খুব বেশি কিছু পাওয়ার থাকে না অডিয়েন্সের। সো আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ টু বি ইয়োর সেলফ। মানে আমরা আসলে ফ্রেন্ডদের মাঝখানে যেভাবে কথা বলি, একটা প্রেজেন্টেশন বা একটা হোস্টিং এর টাইমে যদি ঠিক সেভাবে কথা বলা যায়, তাহলে আসলে ইউ আর বিং দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। অফকোর্স ফ্রেন্ডদের মধ্যে আমরা অনেক স্ল্যাং ইউজ করি, আঞ্চলিক ভাষা ইউজ করি, ওগুলা বলা যাবে না। বাট আমরা যেই টোনে কথা বলি বা যেভাবে কথা বলি সেইটাই প্রবাবলি আসলে রেপ্লিকেট করলেই সবচেয়ে ভালো হয়, যখন আমরা হোস্টিং করছি বা যখন আমরা কোনো প্রেজেন্টেশন দিচ্ছি বা যখনই কোনো একটা ইম্পর্টেন্ট কনভারসেশনে আছি। সো আলটিমেটলি ইমোশন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যে আমি যে টপিকটা কথা বলছি, ইমোশন কিন্তু অনেক রকমের হয়। ইমোশন মানে শুধু কান্নাকাটি না, ইমোশন মানে হাসিটাও একটা ইমোশন। সো যখন আমার ইমোশনটা আমি অডিয়েন্সকে দিতে পারি, মানে সেই অ্যাবিলিটি যার মধ্যে থাকে, সেই আসলে বেস্ট পসিবল প্রেজেন্টার, হোস্ট, স্পিকার, হোয়াট এভার ইউ সে। সো আমরা কিন্তু আমাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মোমেন্ট গুলাতে ইমোশনটার উপরে খুব জোর দিয়ে কথা বলি। লেটস সে ইউ আর গোয়িং টু টক টু দ্য মোস্ট স্পেশাল পার্সন ইন ইউর লাইফ, তুমি কাউকে প্রপোজ করে বসবা, অথবা হচ্ছে গিয়ে তুমি তোমার মা বা বাবার কাছ থেকে খুব বড়সড় কোনো একটা আবদার করবা। তখন কিন্তু আসলে আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী চলে যাই না মানে কখনো। তখন কিন্তু আমরা খুব মন থেকে কথা বলি, একদম একদম আই টু আই টাইপ একটা কানেকশন হয়। সো হোস্টিং এর ক্ষেত্রেও বা স্পিকিং এর ক্ষেত্রেও আসলে যখন ওই কাজটা করা যায়, তখন ইটস লাইক দি বেস্ট পসিবল ভার্সন অথবা পারফরমেন্স অফ ইয়োরসেলফ। আচ্ছা ভাইয়া, আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডার সময় একদম স্বাভাবিকভাবে কথা বলতে পারে, কিন্তু যখন একটা পরিচিত বা অপরিচিত ম্যাচ অডিয়েন্সের সামনে কথা বলতে যায় তখন দেখা যায় যে নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, এবং কথা বলে ফলো করে ফেলে, কিন্তু সে কিন্তু তার বন্ধু বান্ধবদের সাথে খুবই স্বাভাবিকভাবে কথা বলতে পারে। তো এই নার্ভাসনেসটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? এটা আসলে কোনো এরকম শর্টকাট নাই যে একদিনের মধ্যে আমি কিভাবে একটা এরকম টাস করে একটা মন্ত্র বলবার হয়ে যাবে। আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ যতবার আমরা স্টেজে উঠবো তত আসলে, বা যতবার মানুষের সামনে দাঁড়াবো ততবার আসলে আমরা বেটার হতে থাকবো। সো দ্য টার্গেট শুড বি আমি মানে আজকে একবার করলাম হোস্টিং বা একটা স্পিচ দিলাম,
দ্বিতীয় দিন যখন যাব তার আগে আমি আগের দিনের পারফরমেন্সটা দেখবো, একটু রিভিউ করবো, একটা ফ্রেন্ডকে দেখাবো যে দেখতো কি কি ভুল হয়েছে। সেকেন্ড দিন যখন আমরা যাব তখন দেখা যাবে যে আমি আরেকটু বেটার হয়ে গেলাম, থার্ড দিন আরেকটু কম নার্ভাস লাগবে। সেইভাবে করে করে আসলে জার্নিটা বেটার হতে থাকবে, আরো সুন্দর হতে থাকবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যখনই আমরা আসলে এত কিছু মনে করে নিই যে আমার সামনে অনেকগুলো মানুষ আছে, আমাকে অনেক মানুষ দেখতেছে, তারপর হচ্ছে গিয়ে আল্লাহ কি হবে আমার জীবনে আমি যদি ভালো করতে না পারি, আজকে তো মানুষ আমাকে টিস করবে অনেক, এগুলো চিন্তা করলে আসলে নার্ভাসনেসটা বাড়ে। বাট ইফ ইউ থিঙ্ক যে আই এম জাস্ট গোইং টু গো অন টু দ্য স্টেজ, আমার একটা কিছু বলার আছে, আমি ওটা বলবো, মানুষজন হাসুক কান্দুক আমার কিচ্ছু আসা যায় না, আমি গোইং টু এনজয় মাই সেলফ। তো ওটা যখন হয় তখন আসলে আমাদের মধ্যে নার্ভাসনেসটা অনেক কমে যায়, থাকে না বলতে গেলে আর কি। সো দিস ইজ ওয়াই ইউ শুড নেভার টেক ইট লাইক একটা বড় ফর্মাল টাস্ক বা অ্যাসাইনমেন্ট। ইউ শুড টেক ইট লাইক you are going there to tell a story, and when you are successful in telling the story in your own way, people will enjoy it, you will enjoy it. তুমি যখন নিজে এনজয় করো একটা স্পিচ দেওয়ার সময়, তখন আসলে তোমার অডিয়েন্স এনজয় করতে বাধ্য। বাট নিজে যদি এনজয় করতে না পারো তাহলে অডিয়েন্স তোমার কথা একদম এনজয় করতে পারবে না। আচ্ছা, আমরা যখন আসলে একটা ম্যাস অডিয়েন্সের সামনে কথা বলি, হ্যাঁ, তো তখন তাদের পরামর্শ, সরি, মনোযোগ ধরে রাখার জন্য আসলে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট? অনেকগুলো বিষয় ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি অডিয়েন্স কখন কি করতেছে, যেমন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে দেখো তোমাকে বারবার তোমার ব্যাক এন্ডের থেকে বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব আপনি কমেন্ট সেকশন থেকে কোয়েশ্চেন নেন, অনেকে অনেক কোয়েশ্চেন পাঠাচ্ছে। সো দেখো আমরা এখন একটু যদি কোয়েশ্চেন নেই মানুষের কাছ থেকে যে মানুষ কি বলতেছে। দেখা যাচ্ছে যে এখানে নিশাত তাসনিম বলেছে হোস্টিং এর ক্ষেত্রে আপনাকে সবসময় খুব বেশি এনার্জেটিক দেখা যায়, কিভাবে করে থাকেন আপনি এত এনার্জেটিক? আচ্ছা, এনার্জেটিক থাকতে পারি বিকজ হোস্টিং জিনিসটা আমার প্যাশন, ইটস লাইক মাই জেন মোড। আমি যখন হোস্টিং করি আমার কাছে মনে হয় যে এটাই তো করতে চাই জীবনে। সো এটা যখন হয় তখন আসলে আর মানে এনার্জিটিক থাকতে খুব বেশি একটা কঠিন মনে হয় না বা কিছু করতে হয় না, মানে আমার কাছে মনে হয় যে আরে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। সো এমনিতে এনার্জি চলে আসে আর কি, এক্সাইটমেন্টটা কাজ করে, সব মিলে একটা ভালো লাগা কাজ করে, সো এনার্জি হয়ে যায়। নেক্সট দেখতে পাচ্ছি রাকিবকে। রাকিব ইজ দ্য গাই যে আমাকে অ্যাপ্রোচ করলো ফার্স্ট সিলসাতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাকিব, তোমার জন্য এখানে আসা হলো। উনি বলেছেন সাবাব ভাই আমাকে রাফসান ডাকলে বেটার হয়, বিকজ সাবাবকে খুব ইজিলি টার্ন করে কাবাব বানায় দেওয়া যায়, এটা আমার বাবা মা করতো, সো আমি হচ্ছে রাফসান নামটা চুজ করে নিছি। সো এখানে রাকিব বলছে যে আপনার কাছে জানতে চাইবো অডিয়েন্সের মনোযোগ ধরে রাখার জন্য আপনি কোন ট্রিক্স ফলো করে থাকেন, অডিয়েন্সের মনের ভাষাগুলো কিভাবে আজ করতে পারেন। আমার মনে হয় ট্রিক্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে অডিয়েন্সও মানুষ, তুমিও মানুষ। সো অডিয়েন্সও চায় এন্টারটেইন করতে, তুমিও চাও এন্টারটেইন করতে। সো যখনই তুমি অনেক ভালো মতো একটা রিসার্চ করবা, তুমি জানবা যে তুমি কিভাবে আসলে ওই এন্টারটেইনমেন্টের ভ্যালুটা মানুষকে দিতে পারো, কি বিষয়ে কথা হচ্ছে, ওই বিষয়ে কি কি জিনিস মানুষের জীবনে খুব রিলেটেবল, এবং ওইটাকে কিভাবে আরেকটু ঘুরায় বললে আসলে জিনিসটার মধ্যে একটু হিউমার অ্যাড হয়ে যায়, ওইটাই হচ্ছে আলটিমেটলি ট্রিক্স। বাট সবচেয়ে বড় বা ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে রেলেভেন্স, ক্রিয়েট রেলেভেন্স। যে আমি একটা গল্প বলতেছি, আমার মাকে নিয়ে বলতেছি, একটা মা তো সবার জীবনে থাকে, তাহলে কোন কোন জিনিসগুলো সবার জীবনে একদম নর্মাল বা কমন, সেগুলো নিয়ে আমি হিট করবো আমার অডিয়েন্সকে। দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য ট্রিক্স। রেজওয়ান হোসেন শামীম বলেছে কোয়েশ্চেন ফর আফসান ভাইয়া, হাউ ক্যান উই ওভারকাম আওয়ার স্টেজ ফিয়ার এন্ড হাউ ক্যান উই ইন্টারঅ্যাক্ট মোর উইথ দি অডিয়েন্স? একদম সিম্পল, যত বেশি তুমি স্টেজে উঠবে তত বেশি তোমার স্টেজ ফ্রাইট কমতে থাকবে। স্টেজে যদি উঠতে না পারো তাহলে হচ্ছে প্রতিদিন রাতেবেলা তোমার স্মার্টফোনটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করো, এবং রেকর্ড করে পরে নিজে আবার দেখো ভিডিওর মধ্যে কি কি করো। আমার যেমন মাঝে মধ্যে আমি দেখতাম আমি অনেক জোরে তাড়াতাড়ি কথা বলে ফেলি, আবার মাঝে মাঝে দেখতাম যে আমি প্রচুর নড়াচড়া করি। সো ইয়েস, দ্য মোর ইউ ডু ইট দ্য বেটার ইউ উইল গেট। কামরুন নাহার বলতেছে কেউ প্রথমবার হোস্টিং করতে চায় তাই কি পরামর্শ দিবেন যাতে সে ইন্সপায়ার্ড হয়? প্রথমবার হোস্টিং করার সময় মনে রাখতে হবে যে প্রথমবার এসেছি কিন্তু শেষবার নয়। সো তুমি যখন হোস্টিং করবা তখন তুমি মাথায় রাখবা যে আমি আমি এখানে আসছি টু লার্ন, টু হ্যাভ ফান। সো ওই হ্যাভ ফান পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি অনেক মজা পাও হোস্টিং করে তাহলে অডিয়েন্সও মজা পাবে, ইউ উইল বি ইন্সপায়ার্ড, যারে আমার কথায় সবাই হাসলো তাহলে তো আরেকবার যেতে হবে। সো দ্যাট ইজ হাউ ইউ উইল বি ইন্সপায়ার্ড, থ্রু ইউর অডিয়েন্সেস রিয়াকশনস, এন্ড ইউ উইল ডু ইট মোর এন্ড মোর এন্ড মোর। ফারজানা এমি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার খুব ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। তো সে বলেছে ভাইয়া অডিয়েন্সদের হোস্টিং বা প্রেজেন্টেশনের টাইমে এনগেজ করতে পারবো কিভাবে? আচ্ছা, সো এনগেজ করাটা খুবই সোজা। তুমি যখন মেনে নিবা যে তারাও মানুষ তুমিও মানুষ, তুমি আসলে রোবটের মতো তাদেরকে ট্রিট না করে যখন মানুষের মতো ট্রিট করবা, তুমি দেখবা কে কি করতেছে, তখন হলে মাঝে মধ্যে ওয়ান টু ওয়ান কনভারসেশন করে ফেলবা কারোর সাথে, যেমন আমি এখন করতেছি তোমাদের সাথে। তারপর হচ্ছে গিয়ে তুমি যে কথাটা বলতেছো সেই কথাটা চোখে চোখ রেখে বলার চেষ্টা করো। সে কি চিন্তা করতে পারে বা সে তোমার কাছে কি এক্সপেক্ট করতে পারে এটা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রেডিক্ট করো, এবং ওই অনুযায়ী তোমার স্পিচটাকে সাজাও। সো ওভারঅল এইভাবে তুমি আসলে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবা। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ চোখে চোখ, একদম মানে কথা হবে চোখে চোখে। নাজিফা ইলা
নাজিফা ইলা খুবই ফ্যাশনেবল একজন মানুষ, তিনি প্রশ্ন করেছেন হোস্টিং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা ভয় পেয়ে থেমে যাই, তখন কি করা উচিত? সিম্পল, ভয় পাবাই না, আর থেমে গেলেও ওইটাকে আবার জোক বানায় ফেলবা যে হা 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 আমি এতই নার্ভাস আজকে যে আপনাদের সামনে কথা বলতেছি, আমি থেমেই গেলাম, কিন্তু আমি আজ থেমে যেতে আসিনি, আজকে আমাকে কেউ থামাতে পারবেন না। আলী জি স্টার ভাই একটা যে বড় ডায়লগ দিয়েছিল একদিন। সো হ্যাঁ, তো তুমি ওটাকেই একটা জোক হিসেবে নিয়ে আবার শুরু করো, দেখবা যে ইউল ফিল বেটার। অনন্ত হক বলেছে ভাই আপনি আপনার স্পেলিং স্কিলকে সাধারণ মানুষের থেকে, স্পেলিং মানে তো বানান করা, আমি জানি না আমার স্পেলিং স্কিল অত ভালো কিনা, অনেক উচ্চতায় নিয়ে গেছেন, এর পিছনে কারণ কি ছিল? সো মেবি তুমি স্পিকিং বলতে চাইছিলা। সো যদি এটা স্পিকিং হয় তাহলে আসলে আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে অনেক বেশিবার আমি স্টেজে উঠছি, যখনই চান্স পাইছি তখনই উঠে গেছি, সেটা হলুদের দাওয়াতের উপস্থাপক হোক, আর জন্মদিনের দাওয়াতের প্রেজেন্টার হোক, আর আজান প্রতিযোগিতা হোক, যত বেশি উঠছি তত বেশি আসলে আমি বুঝতে পারছি যে কিভাবে আরো বেটার করা যায়। এন্ড আমি গ্লোবাল স্ট্যান্ডার্ডটাকে চিজ করার চেষ্টা করছি, নট জাস্ট বাংলাদেশে ভালো হইলে হয়ে যাবে। সো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট সর্ট অফ হেল্প। প্লাস তোমরা সবাই যখন আমার ভিডিও টিডিও দেখো এবং কমেন্ট করো তখন ভালো লাগে। শাহরুল ইসলাম শাফিন বলেছে রাফসান ভাই ভয়েস কি প্রেমে সাহায্য করতে পারে, আপনার কি মতামত? অবশ্যই, তোমার তো অলরেডি এমনিতেই সাহায্য আর লাগার কথা না, যেরকম হ্যান্ডসাম মানুষ তুমি ভাই, স্যুট টুট লাগায় একদম চশমা চশমা পরে যে প্রোফাইল পিকচারটা দিছো, বাট হ্যাঁ আই থিঙ্ক সবার ভয়েসে অনেক সুন্দর যখন আমরা এটাকে এক্সারসাইজ করতে পারি ভালো মতো। ভয়েসের ওঠা নামা, ভয়েসের ডিপ ভয়েস অথবা হচ্ছে চিকন ভয়েস, সবকিছু হচ্ছে যখন আমরা স্কেলিং প্র্যাকটিস করি, কিছুটা গান টান গাই, তখন আমরা কন্ট্রোল করতে পারি, ভালো আরো বেটার করতে পারি। সো ভয়েসের উপর কন্ট্রোল যত বেটার থাকে তত এটাকে ভালো মতো ইউজ করা যায়, এবং এটা তোমাকে প্রেমে, ব্যবসায়, বাণিজ্যে বিভিন্ন জায়গায় সাহায্য করতে পারে। অনেক প্রশ্ন পড়ে ফেললাম, উত্তর দিয়ে ফেললাম আমাদের প্রেসিডেন্ট সাহেবের পারমিশন ছাড়াই। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট আব্দুল ভাইয়ের কাছে। এই মুহূর্তে আবারও নিজেকে গেস্ট এবং আপনাকে হোস্ট মনে হচ্ছে। আচ্ছা যাই হোক ভাইয়া, আমাকে আমি যখন হচ্ছে আজকে লাইভের ভিজুয়ালটা গতকাল আমার বাইরে দিই, তখন সেখানে একটা জুনিয়র হচ্ছে আমাকে রিপ্লাই দিয়েছিল, এবং তার রিপ্লাই কেমন ছিল যে তার জন্য আপনি কি বলে একজন ইন্সপিরেশন বলতে পারেন, এবং সে আপনাকে ফলো করে আইডল থেকে আর কি। এই যে মানুষের জন্য আসলে ইন্সপিরেশন হিসেবে কাজ করা বা আইডল হিসেবে কাজ করা, এই ব্যাপারটা আসলে কেমন লাগে বা কেমন এনজয় করেন? আমি আসলে মানে আমার মনে হয় কারো জার্নিটা এইভাবে শুরু হয় না যে আমি কারোর জন্য একদিন ইন্সপিরেশন হতে চাই বা কারোর জন্য আইডল হতে চাই। আমার কাছে মনে হয় যখন তুমি কোনো একটা কিছু করার চেষ্টা করো এবং এটার মধ্যে অনেক স্ট্রাগল থাকে, এবার স্ট্রাগলের শেষে তুমি আসলে কোনো না কোনো একটা জায়গায় পৌঁছে যাও, এবং তোমার জার্নিটা দেখে যদি কেউ রিলেট করতে পারে যে না উনি ক্লাস 5-এ যে জায়গাটা ছিল আমিও ক্লাস 5-এ ওই জায়গাটায় ছিলাম, এবং উনি যদি আজকে ওই পর্যন্ত যেতে পারে তাহলে মেবি আমিও বলবো। সো তখন প্রবলি তুমি কারোর জন্য ইন্সপিরেশন হতে পারো। সো ওই ব্যাপারটা অফকোর্স ইটস এ ভেরি ফুলফিলিং এক্সপিরিয়েন্স। আমার খুবই মানে আই ফিল ভেরি গ্রেটফুল, আই ফিল ভেরি অনার্ড যখন মানুষ কেউ বলে যে আমি তাকে ইন্সপায়ার করতে পেরেছি। আই ট্রাই টু ওয়ার্ক হার্ডার যখন এরকম কেউ বলে। বাট হ্যাঁ, আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট দ্য জার্নি, অ্যান্ড when people know যে they share the same journey and they can probably follow the same path, তখন they feel inspired by your work. যেমন তোমাকে দেখে নিশ্চয়ই অনেকেই প্রেসিডেন্ট হতে চায়, এবং তারাও চায় যে একদিন এত বড় একটা জায়গা প্রেসিডেন্ট হবো, সবাই আমাকে ভাই 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 বলবে, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। সো এরকম বলে তো ভালোই লাগে, খারাপ লাগবে কেন, অবশ্যই ভালো লাগে। বাট আই থিঙ্ক এরকম যদি কেউ বলে তাহলে আসলে ইট বিকামস এ বেটার বা গ্রেটার রেসপন্সিবিলিটি, যাতে তুমি নিজের কাজে আরো ভালো করতে পারো এবং আরো যাতে মানুষকে ইন্সপায়ার করতে পারো মেবি। জি ভাইয়া, তা তো অবশ্যই। আহ, তো ভাই অনেক সময় এমন হয় আমরা আসলে মাথায় যেভাবে কথাগুলো সাজাই, যখন আমরা বলতে চাই সেভাবে ঠিক গুছিয়ে বলতে পারি না, উলটপালট হয়ে যায়। তো এই ব্যাপারে আপনার কি অবশ্যই, পরামর্শ থাকবে? এক্স্যাক্টলি এই কথাটা এক্স্যাক্টলি আমাদেরকে জিজ্ঞেস করেছেন মিস উম্মে ফাতেমা। সো উম্মে ফাতেমা যখন হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায় স্টেজে উঠে, তার জন্য আমরা কি সলিউশন বের করতে। সো প্রথম কথা হচ্ছে যে প্রথম দিকে এটা হতেই পারে, এটা নিয়ে এত বেশি আসলে বদার হওয়ার কিছু নেই। বাট একটা ছোট সাজেশন বা একটা ছোট ট্রিক্স যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরো তোমার 5 মিনিট একটা স্পিচ দিতে হবে। এখন প্রথম দিকে সবাই হয়তো বা চেষ্টা করবে 5 মিনিটের পুরো স্পিচটা মুখস্থ করে আসার বা হচ্ছে গিয়ে একদম লিখে নিয়ে আসার। সো পুরো স্পিচ তো দেখে দেখে পড়া যায় না, যেটা আমরা করতে পারি 5 মিনিটের স্পিচটাকে আমরা যদি 5টা পয়েন্টে ভাগ করে নিই, যে প্রথমে আমি কথা বলবো আমাদের প্রেসিডেন্ট নিয়ে, তারপর কথা বলবো জিএস নিয়ে, তারপর কথা বলবো আমাদের ফেসবুক পেজ নিয়ে। সো এরকম একটা 5টা পয়েন্ট মনে রাখাটা আসলে সোজা, রাদার দেন 5 মিনিটের স্পিচ। সো মেবি তুমি তোমার স্পিচটাকে এরকম 5টা পয়েন্টে ভাগ করে একটা স্টোরি বানায় নিতে পারো। এন্ড অলওয়েজ যখন আসলে তুমি একটা স্পিচ না বলে একটা স্টোরি বলতে চাও, তখন দেখা যাবে যে there is nothing to remember অথবা there is nothing to memorize, you're just here to tell a story. So তুমি জাস্ট স্টোরির শুরুটা কই, মাঝখানে কি আছে, শেষ কই, এটা মাথায় রাখলেই কিছু ভুলে যাবে না।
So yeah, that might be helpful. আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আপনার পরামর্শের জন্য। আহ, তো ভাই আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, স্ট্যান্ড আপ কমেডির আইডিয়াটা আপনার আপনার মাথায় আসলে কিভাবে এসেছিল? অ্যাজ আই সেড, আমি যাদেরকে ফলো করতেছিলাম, এলেন ডিজেনারাস, ট্রেভর নোয়া, আমি যখন কোন একটা কিছুর উপরে টার্গেট সেট করি, ওইটা নিয়ে আমি অনেক রিসার্চ করতে পছন্দ করি। সো আমি যখন দেখলাম যে ঠিক আছে, আমি ঠিক করছি আমি একদিন ওদের পর্যন্ত যেতে চাই, সো তখন আমি ওদের লাইফ ঘাটা শুরু করি, ওরা জীবনে কি কি করছে, হোয়াট ইজ সামথিং লাইক আ কমন প্যাটার্ন বিটুইন অল দিস পিপল যাদেরকে আমার ভালো লাগতেছে। দেখলাম যে সবার জীবনেই 6 থেকে 7 বছরের একটা স্ট্যান্ড আপ কমেডির বিশাল সুন্দর ক্যারিয়ার ছিল, and that is what made them more humorous, more funny as hosts. তো তখনই আমার চিন্তা হয় যে আমি ফার্স্ট স্ট্যান্ড আপ কমেডি শুরু করবো। তখনই আমি খোঁজা শুরু করি যে কিভাবে শিখা শিখা যায় এটা ইন্টারনেটে, বাংলাদেশে কোথায় কোথায় পারফর্ম করা যায়। তো তখন শুরু করি আর কি। আচ্ছা, কামরুন নাহার নামে একজন কমেন্ট করেছে যে আজকে আপনাকে প্রথম, আপনার কথা শুনেছে, আগে চিনতো না, কিন্তু আপনার আজকে কথা শোনার পর সে আসলে ফ্যান হতে বাধ্য হয়েছে। অবশ্যই, আমিও যেমন কামরুন নাহার আপুকে আজকে ফার্স্ট দেখলাম, আপনার কমেন্ট দেখে আমি আপনার ফ্যান হয়ে গেলাম, মানে বাধ্য হলাম আপনার ফ্যান হতে, কামরুন নাহার আপু। আচ্ছা ভাইয়া, স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে কোন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অবজারভেন্ট হওয়া। অবজারভেন্ট হওয়া মানে হচ্ছে আমাদের আশেপাশে অনেক কমন ঘটনা প্রতিদিন ঘটে, যেগুলো সবার জীবনেই ঘটে, কিন্তু সেগুলোকে আমরা কোনো প্রশ্ন করি না যে এটা এইভাবে কেন হয়। যেমন আমাদের বাবা মা আমাদের সাথে এইভাবে কেন কথা বলে, অথবা হচ্ছে গিয়ে ডিনার টেবিলে এইভাবে কেন ডাকে খাইতে, অথবা হচ্ছে গিয়ে আমি জানি না মানে ওরা এইভাবে কেন ফেসবুক ইউজ করে। সো অনেক বেসিক বেসিক জিনিসপত্র আমাদের ডানে বামে হয় যেগুলো খুবই ফানি, কিন্তু তুমি জাস্ট ফর গ্রান্টেড নিচ্ছ দেখে তুমি বুঝতে পারতেছো না যখন একটা ফানি ব্যাপার আছে। তো যখন তুমি অনেক বেশি অবজারভেন্ট হবা, তখনই আসলে বুঝতে পারবা যে দেয়ার ইজ সামথিং ফানি অ্যাবাউট এভরিথিং। তো যখন একটু আমরা অবজারভেন্ট থাকি, তখন এরকম জিনিসপত্র চোখের সামনে আসে, এবং এটা সবার জীবনে ঘটে। এরকম কিছু রেলেভেন্ট পয়েন্ট যখন আমরা পিক করে একটু গুছাই, একটু গ্রামার মেনটেন করে আমার সামনে বলতে পারি, তখনই আসলে স্ট্যান্ড আপ কমেডি ইজ ডান। It's nothing more than being very observant, being very authentic, also being very personal. মানে জাস্ট একজনের এই পাশ থেকে একটা জোক, এই পাশ থেকে একটা জোক, হাতি পিঁপড়া হাতি পিঁপড়া এইভাবে নিয়ে এসে বলে ফেললে আসলে স্ট্যান্ড আপ কমেডি হয় না। স্ট্যান্ড আপ কমেডির জন্য নিজের একটা পার্সোনা থাকা লাগে। যেমন আমার পার্সোনাটা হচ্ছে আই গেস, আমি আমার আশেপাশে জিনিসপত্র নিয়ে কথা বলতে অনেক পছন্দ করি, সোশ্যাল মিডিয়াতে কি দেখলাম বা বাসায় কি দেখলাম, এটা ব্যবসা করে। সো এটাই স্ট্যান্ড আপ কমেডির জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটু অবজারভেন্ট হওয়া, একটু খেয়াল করা কি হচ্ছে। যেমন যেমন কেন সব প্রেসিডেন্টরা সবসময় টাই এভাবে পরে আসে, কেন লেটস সে আই ডোন্ট নো, মানে সব জিএস আর সব প্রেসিডেন্টের মধ্যে মাঝে মধ্যে গ্যাঞ্জাম হয়। সো এই ধরনের জিনিসগুলো যদি তুমি একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে সব জায়গায় কিছুটা কমন প্যাটার্ন থাকে, যেটা একটু সুন্দরভাবে গুছিয়ে বললে সবাই রিলেট করতে পারবে এবং সবাই হাসবে। সো ইটস ডেফিনেটলি নট নেসেসারিলি যে কারো মনে দুঃখ দিয়ে এটা করতে হবে, যে রোস্টিং ফোস্টিং কি কি জানি বলে এগুলো করা একদমই উচিত না। স্ট্যান্ড আপ কমেডি ইজ মোর অ্যাবাউট ভেরি পজিটিভ হিউমার, যেটা শুনে সবাই হাসবে। তুমি যদি কাউকে পচাও, ওইটাও যাতে ও যাতে হাসতে পারে। সো দ্যাটস বেসিক্যালি ইট। সাজ্জাদ হোসেন যেমন এখানে বলতেছে স্ট্যান্ড আপ কমেডিতে বাংলাদেশ অপরচুনিটিস কেমন, সবকিছুতেই বাংলাদেশ অপরচুনিটি অনেক জোস। এতগুলো মানুষ এতটুকু জায়গার মধ্যে সবকিছুতেই তোমার অনেক অপরচুনিটি। ইট ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি লাইক অনেক বড় বড় শো হইতে হবে, অনেক বড় বড় স্টেজ থাকতে হবে। তুমি 10 জন মানুষের সামনে একটা স্ট্যান্ড আপ কমেডি করো, করে ওইটাকে ইন্টারনেটে আপলোড করো। যদি এটা ভালো হয় তাহলে আসলে প্রচুর মানুষ দেখবে, শেয়ার করবে, এন্ড ডেফিনেটলি ইউল গেট আ লট অফ গুড রেসপন্স। আচ্ছা ভাইয়া, স্ট্যান্ড আপ কমেডির জন্য সেন্স অফ হিউমার কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সেন্স অফ হিউমার কি অন্যান্য যেভাবে আসলে আমরা নাচ গান প্র্যাকটিস করে ডেভেলপ করি সেভাবে ডেভেলপ করা যায় কিনা? অবশ্যই, মানে আমার মনে হয় সেন্স অফ হিউমার জিনিসটা তো আসলে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি কমেডি করতে চাচ্ছ। স্ট্যান্ড আপ কমেডি ইজ বেসিক্যালি এন্টারটেইনিং পিপল, মেকিং দেম লাফ। বাট সেন্স অফ হিউমার বলতে আসলে একটা তো হচ্ছে কি, কিছু কিছু মানুষ এমনিতেই ফানি থাকে, ওরা যাই বলে শুনলেই মনে হয় যে হাসি পাচ্ছে। বা স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আসলে এমন নেসেসারিলি না যে তুমি জন্ম থেকে খুব ফানি একটা মানুষ হইতে হবে, এটা অনেকভাবে শেখা যায়। যেমন একই কথা একভাবে ডেলিভার করলে হাসি পায় না, আরেকভাবে বললে হয়তো বা পায়। সো দেয়ার আর সাম গ্রামার্স টু ইট। যেমন একটা গ্রামার হচ্ছে মানুষ যা এক্সপেক্ট করতেছে তার ঠিক উল্টাটা তাকে দেওয়া, এবং সেই শখটার কারণেই আমরা অনেক সময় হাসি। খুব রেলেভেন্ট কিছু একটা বলা, সেই রেলেভেন্সটা দেখে আমরা অনেক সময় আমাদের হাসি পাই। আম, যেমন ধরো হচ্ছে কি এরকম, আই হ্যাভ আ মানে এরকম একটা ওয়ান লাইনার একটা জোক আছে এরকম একটা ফ্রম আ কমেডিয়ান। সেটা হচ্ছে এরকম যে আমার ফ্রেন্ড অনেক দিন ধরে আমাকে বলতেছে যে সে আর বেঁচে থাকতে চায় না। সো বলেন এরকম অনেক ফ্রেন্ডরা যে দোস্ত আর বাঁচবো না, জীবন আর ভালো লাগে না। আমার ফ্রেন্ড অনেকদিন ধরে আমাকে বলতেছে সে আর বেঁচে থাকতে চায় না।
এখন নেক্সট লাইনে তুমি কি এক্সপেক্ট করবা? নেক্সট লাইনে এক্সপেক্ট করবা যে ঠিক আছে আমি তাকে বুঝাইলাম, আমি তাকে কাউন্সেলিং করলাম, আমি তাকে পরামর্শ দিলাম, আমি তাকে বই কিনে দিলাম, আমি তাকে হাসালাম। The joke is the next line. So he says the next line is এরকম যে আমার ফ্রেন্ড অনেক ধরে বলছে আর বেঁচে থাকতে চায় না, লাইফ ইজ নট গুড, সো আই কিলড হিম। তো ও বলছে ও বেঁচে থাকতে চায়, ঠিক আছে তুমি মরে যাও, সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। সো তখন অডিয়েন্স লাইক ও মাই গড এটা কি বললো, মানে বেঁচে থাকতে চায় না তাই মেরেই ফেলছে, এরকম একটা ব্যাপার। সো I don't know, it's always about taking them to one direction and then পুরোপুরি কমপ্লিট একটা ডিফারেন্ট ডিরেকশনে পাঞ্চ লাইনটা সেট করা। সো এরকম একটা ব্যাপার। মমিন খান জয় কমেন্ট করেছে, আপনার এই স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রবলেম সাফার করেছেন কি, শেয়ার করবেন প্লিজ। বড় ধরনের প্রবলেম আসলে চিন্তা করলে বড় ধরনের প্রবলেম, চিন্তা না করলে বড় প্রবলেম না। যেমন প্রথম একটা প্রবলেম ছিল যে কোত্থেকে শিখবো। সো বাংলাদেশে দেখলাম যে আসলে মিরাক্কেল ইজ নট স্ট্যান্ড আপ কমেডি। সো ওই দিক থেকে আমি খুব একটা বেশি খুঁজে পাচ্ছিলাম না কোথেকে শিখতে পারি। সো পরে দেখলাম যে ইন্টারনেট এমন একটা জায়গা, এখানে তো ডেফিনেটলি থাকবে কিছু না কিছু একটা। সো আমি ইন্টারনেটে খোঁজা শুরু করি এরকম কোর্সেস, দেখলাম যে ইন্ডিয়াতে বেশ কিছু মানে খুবই জোস জোস স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, ইউএসএ তে আছে, তারা কিছু কোর্স ইন্টারনেটে করেই রেখেছে। সো ওটা থেকে শেখা শুরু করলাম। সো ফার্স্ট এর দিকে ওটা একটু প্রবলেম মনে হচ্ছিল যে কিভাবে শিখবো, কার কাছ থেকে শিখবো। পরে ইন্টারনেট ইউজ করে করে আসলে যতটুকু শিখলাম আর কি। বাহ, চমৎকার। ভাইয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্যান্ড আপ কমেডি বা হোস্টিং এর পসিবিলিটি কেমন, এবং এটা একক পেশা হিসেবে নেওয়া উচিত হবে কিনা? না, এটা অ্যাবসলিউটলি এখনো ওরকম সময় আসে না যে তুমি হোস্টিং অথবা স্ট্যান্ড আপ কমেডি করে পুরো মাসের যে বেতনটা আমাদের দরকার হয় ঠিক মতো চলতে ফিরতে, সেটা এখনো পর্যন্ত বাংলাদেশের স্কোপ আসে নাই। আমার যেটা মনে হয় যাদের এটা অনেক ভালো লাগে বা যারা করতে চাও, দে শুড টেক ইট অ্যাজ আ সেকেন্ডারি আইডেন্টিটি বা সেকেন্ডারি লেটস সে প্রফেশন, হুইচ মিন্স তোমার একটা জব থাকা উচিত যেটা তোমাকে ফ্লেক্সিবিলিটি দিবে, বাট অলসো এনশিওর করবে যে তোমার মাস শেষে একটা ফিক্স ইনকাম আছে। এছাড়াও তুমি হোস্টিং বা স্ট্যান্ড আপ কমেডি করতে করতে একটা টাইমে হয়তো বা ইউল স্টার্ট আর্নিং, বাট শুরুতে এটাকে ফুল টাইম জব হিসেবে নিয়ে নেওয়া উচিত না। ইনফ্যাক্ট যে কোনো রেডিক্যাল চয়েস আমি কাউকেই সাজেস্ট করবো না যে তোমরা বের হয়ে ইউনিভার্সিটিতে পড়ার থেকে শেষ করে এসে একদম ভাই এটাকে বিদ্রোহ ঘোষণা করে নিয়ে নাও। এরকম করে আসলে লাভের থেকে ক্ষতি বেশি হয়। সো বাবা মা আসলে খুব প্যারা দিবে। সো এর থেকে বেটার হচ্ছে তুমি একটা জবে থাকো, বাট একটু ফ্লেক্সিবিলিটি নাও ওখান থেকে, নিয়ে এটাকে আস্তে আস্তে গ্রো করো, দুইটাকে সাইমালটেনিয়াসলি গ্রো করো, তখন আসলে সব দিক থেকে তুমি আরামে থাকবা। কারণ আমরা যেটাকে আর্ট বা প্যাশন মনে করি, ওইটার উপরে যখন মানে টাকা পয়সার চাপ চলে আসে, তখন আসলে ওইটার আর্ট থাকে না, প্যাশন থাকে না, অনেক কিছু কম্প্রোমাইজ করা শুরু করি। সো ইউ শুড নট হ্যাভ টু কম্প্রোমাইজ ইউর আর্ট ফর মানি। সো যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্ট থেকে আর্ট বা প্যাশনের পিছনে টাইম দেওয়াটা ইজ বেটার আর কি। আমি আপনার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ব্লগ দেখেছি, তো এই ব্লগিংটা কি শখের বশে করা, নাকি ব্লগিং নিয়েও আসলে অন্য কোনো প্ল্যান ছিল? অত প্ল্যান করে করি নাই। আমার কাছে সব রকমের কন্টেন্টই আসলে ট্রাই করতে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে যে ভ্লগ ব্যাপারটা খুবই পার্সোনাল, খুবই ইমোশনাল একটা জায়গাতে আসলে করা যায়। তো আমার প্রত্যেকটা ব্লগই আসলে দেখা গেছে যে আসলে আমি খুবই পার্সোনাল কোনো একটা স্টোরি বলতে চেষ্টা করছি, বা কোনো একটা আমার জীবনে কোনো একটা মানুষের কাহিনী আসলে ব্লগে ফুটে আসছে বা চলে আসছে। সো আমার ব্লগ গুলো আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য যে আমি যে মেমরি গুলো ধরে রাখতে চাই জীবনে, বারবার যে মেমরি গুলাকে রিলিভ করতে চাই, সেগুলো আমি ব্লগের মাধ্যমে ধরে রাখছি। যেমন খুব কঠিন একটা সময় গেল, তারপরে আবার আমি রাঙামাটিতে চলে গেলাম অনেকদিন, এরকম 7-8 দিনের জন্য, মানে র্যান্ডমলি একদম কোনো কিছু ঠিকঠাক না করে। তো আমি ওই জিনিসটাকে যখন একটা ব্লগের মতো করে ধরে রাখতে পারছি, আমি এখনো যখন খারাপ লাগে আমি ওই ব্লগটা দেখি, এবং দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, একটু হালকা লাগে। বিকজ মানে আলটিমেটলি ধরো এখন থেকে 1 বছর আগে যে জিনিসটা হয়ে গেছে, বা এখন থেকে 10 বছর আগে যে জিনিসটা হয়ে গেছে, সেটা যদি তুমি একটা ভ্লগ আকারে রেখে দিতে পারো অ্যাজ এ মেমোরি, সো ইমাজিন এখন থেকে 5 বছর, 10 বছর, 20 বছর পরে তুমি যখন দেখবা তোমার কেমন লাগবে। আমি যতবার দেখি আমার অনেক ভালো লাগে, অবাক লাগে যে আরে এরকম হয়েছিল, আরে ব্যাপারটা তো খুব সুন্দর ছিল, আরে রাঙামাটিতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় রাঙামাটি খুব সুন্দর লাগে। সো এই ব্যাপারগুলোই আসলে ইটস দি বেস্ট পার্ট অ্যাবাউট ব্লগস। ইটস ভেরি পার্সোনাল, ভেরি ইমোশনাল, ভেরি good to enjoy your memories from the past. কামরুন নাহার কমেন্ট করেছে, নেগেটিভিটি কিভাবে হ্যান্ডেল করেন? নেগেটিভিটিকে পাত্তা না দিলেই হয়ে যায়, সিম্পল। মানে আমি লাইফে অত বেশি নেগেটিভিটি নাই। আমাকে ওই যে থাকে না যে ইন্টারনেটে প্রচুর গালিগালাজ খাইতে হয়, এরকম গালিগালাজ ফর সাম রিজন আমাকে মানুষজন করে না, বা হিট কমেন্ট টমেন্ট অত পাই না। সো অত বেশি নেগেটিভিটি নাই। আর যদি তারপরেও যে 2-1টা থাকে, এবং ওগুলো পুরোপুরি ইগনোর করি, বিকজ 98টা মানুষ তোমাকে সাপোর্ট করতেছে, 2টা মানুষ যদি উল্টাপাল্টা বলে, তুমি 2টা মানুষের জন্য মন খারাপ করে বসে থাকলে কেমন কি, তাহলে তোমারও লস, 98টা মানুষের লস। তো এইটাই, ডিল করি না নেগেটিভিটি।
শাহরুল ইসলাম শাফিন কমেন্ট করেছে, ভাইয়া অডিয়েন্স আনএক্সপেক্টেড কোনো কোশ্চেন করলে ওইটা কিভাবে হ্যান্ডেল করা যায়, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইট। আনএক্সপেক্টেড কোয়েশ্চেনের অ্যান্সারও আনএক্সপেক্টেড দিয়ে দাও, শেষ। মানে যদি এটা আনএক্সপেক্টেডই হয় তার মানে হচ্ছে খুব একটা বেশি কঠিন হবে না বা হচ্ছে খুব একটা বেশি রেলেভেন্ট হবে না টপিকের সাথে, তো তুমি তোমার মতো করে ও আনএক্সপেক্টেড কোয়েশ্চেন তুমি আনএক্সপেক্টেড অ্যান্সার দিয়ে দাও, তুমিও ওকে একটা অ্যান্সার দাও যেটা ও এক্সপেক্ট করবে না, সিম্পল। মানে অলওয়েজ হ্যাভ ফান উইথ ইট, মানে দ্যার ইজ নাথিং টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট। মানে জীবনটা এত শর্ট, আমরা মনে করি এটা ইনডিফিনিট, চলতেই থাকবে। বিশেষ করে 20-25 বছরে আসলে মনে হয় যে আরো তো কতদিন বাকি, আসলে কতদিন বাকি না। আমারই তো ওই যে কদিন আগে একটা জন্মদিন হয়েছে, দেখি যে ভাই 25 বছর হয়ে গেছে জীবন। তো 25 বছর হয়ে যাওয়া মানে তো খুব কম বাকি আছে। সো ইটস নট ওয়ার্থ ইট যদি কোনো একটা কিছু করে প্যারা লাগে, কষ্ট লাগে। যদি মজা লাগে তাহলে অনলি এটা করো, আদারওয়াইজ করার কোনো মানেই নেই। যেমন এই যে এখানে একজন কষ্ট পাচ্ছে, ইমন, মোস্তফা, নাজমুল, তো সে বলতেছে দুইটা উত্তর না জানা প্রশ্ন করলাম, বিশাল ভাই একটাও স্ক্রিনে শো করলো না, বিশাল ভাই আপনি কেন করতেছেন এরকম নাজমুলের সাথে? এই যে নাজমুল তোমার প্রশ্ন আমি করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এই তো আরো কি, এই যে খুব সুন্দর একটা প্রশ্ন আসছে এখানে, শেখ সামিয়া উম্মে হাবিবার কাছ থেকে কখনো রেসিজমের শিকার হতে হয়েছে কিনা, হয়ে থাকলে কিভাবে সামলাতেন ব্যাপারটা? হ্যাঁ, রেসিজমের শিকার তো হইতেই হয়েছে। কারণ মাঝে মাঝে আমি দেখি যে ভিডিওর নিচে নিচে কেউ একজন এসে লিখে দিল, ভাবছিলাম ভাই নাইজেরিয়ান, পরে দেখি বাংলাও পারে, ভাবছিলাম ভাই আফ্রিকা থেকে আসছে, পরে দেখি বাংলা বলতেছে। তো এই ধরনের কোয়েশ্চেন আসলে একটু রেসিস কোয়েশ্চেন, কিন্তু আমি এটাকে আমার মতো করে ডিল করতে পছন্দ করি, আমি তাদের কনফিউজ করতে পছন্দ করি। তো আমি মাঝে মধ্যে এরকম এরকম কোয়েশ্চেন যখন পাইছি লাইভ স্ট্রিম চলার সময়, আমি তারপরে আমার একটা জীবনের গল্প বলছি এরকম যে আসলে আমার জন্ম হয় ইথিওপিয়ায়, ওখান থেকে আমি চলে যাই হচ্ছে গিয়ে বড় হই ওখানে, ওখান থেকে আমি ফার্স্ট চলে যাই সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলতে গেল একবার, ওখানে আমি সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের সাথে ছিলাম, বল বয় হিসেবে ছিলাম। তারপরে দেখলাম যে বাংলাদেশে নাকি অনেক মানুষ এবং ওদের মানে ভালো মানে হোস্ট টোস্ট নাই এরকম। সো আমি তখন বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে বাংলাদেশে চলে আসি, চলে এসে তারপর হোস্টিং মোস্টিং করা শুরু করি আর কি। দেখি যে এখানে কেউ আর কিছু পারতেছে না। এটা বললে সবাই খুব কনফিউজ হচ্ছে, সত্য কথা বললো না মিথ্যা কথা বললো, কি বললো এটা, এটা তো পাগল হয়ে গেলেন, কি কি শুনলাম এটা। সো ঠিকই, মানে এরকম আই ডোন্ট নো, আই লাইক টু কনফিউজ দ্যাম। বাই দ্য ওয়ে, শেখ সামিয়াই হচ্ছে সেই মেয়ে যে আপনাকে আসলে আইডল হিসেবে মানে। আরে 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 আরে, থ্যাংক ইউ সো আচ্ছা মাচ, আই ভাইয়া, এম ভেরি। আচ্ছা ভাই, রেসিজমের কথা যেহেতু আসলো, তো সেই জায়গা থেকে একটা কোশ্চেন করা, সেটা হচ্ছে বুস্টিং এর ক্ষেত্রে আসলে মানুষের লুক কতটা ম্যাটার করে? অনেক ম্যাটার করে। যদি তুমি টিভিতে হোস্ট হইতে চাও, টিভিতে দেখবা এখন আসলে মানে গুড লুকিং ওমেন ছাড়া হোস্ট খুঁজে পাওয়াটাই খুব টাফ, মানে ছেলেদের তো কোনো ভাতই নেই। সো মানে মানে ইট ইজ এ ট্রুথ যে আসলে মানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা স্পেশালি বাংলাদেশের মতো একটা জায়গা, ইভেন ইন্ডিয়া বা এরকম জায়গাতে আসলে খুব মানে জাজমেন্টাল হয়ে যায়। হ্যাঁ, এবং এই কারণে অনেকেই মনে করা শুরু করে আমার চেহারা যদি শাহরুখ খানের মতো না হয় আমি তো ক্যামেরার সামনে যেতে পারবো না। সো আমার জন্য জিনিসটা ছিল খুবই সিম্পল, আমি টিভিতে যাবোই না ভাই, আমি আমার নিজের প্ল্যাটফর্ম নিজে বানাই নিবো। যাদের দেখার ইচ্ছা তারা এমনি দেখবে, আর যাদের খুব সুন্দর চেহারা দেখে হোস্টিং বা হোস্ট বা কমেডিয়ান দরকার, তাহলে সে ও টিভিতে গিয়ে দেখুক, আমার সমস্যা নাই। সো আলটিমেটলি আমি যখন আমার নিজের প্ল্যাটফর্মটা নিজে ক্রিয়েট করে নিছি, নিজের শো নিজে বানাই নিছি, তারাই আমার শো দেখতে আসে যাদের কাছে চেহারাটা ইম্পর্টেন্ট না, যাদের কাছে কন্টেন্টটা ইম্পর্টেন্ট। সো আমি তাদের জন্যই শো করি, এটাই। সো আলটিমেটলি ইটস আপ টু ইউ, মানে ইউ শুড নেভার কেয়ার অ্যাবাউট দোজ পিপল অন আর্থ যারা এমন একটা জিনিসের জন্য তোমাকে জাজ করবে যেটা তোমার হাতেই ছিল না। সো ওয়াই কেয়ার অ্যাবাউট দ্যাট, মানে ডু ইউর ওন স্টাফ। আচ্ছা, আহ, আমরা প্রায় লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি আপনার কাছে আমার একটা শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যারা নতুন করে হোস্টিং শুরু করতে যাচ্ছে অথবা স্ট্যান্ড আপ কমেডি শুরু করতে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? প্রথম পরামর্শ হবে হচ্ছে গিয়ে ফ্লুয়েন্সির উপর কাজ করো, প্রোনাউন্সিয়েশন ঠিক করো, ভোকাবুলারিটা বাড়াও। দ্বিতীয় পরামর্শ হবে যত বেশি পসিবল স্টেজে ওঠার চেষ্টা করো, যত বেশি পসিবল নিজের স্পিচ রেকর্ড করো এবং মানুষের কাছ থেকে ফিডব্যাক নাও, প্রত্যেকবার বেটার হওয়ার চেষ্টা করো। এবং থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে নিজের মতো হওয়ার চেষ্টা করো, অন্য কারোর মতো হতে চাও না। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় যেভাবে মজা করো, যেভাবে সবাইকে হাসাও, স্টেজেও ঠিক সেটাই হওয়ার চেষ্টা করো। কাজেই মানে তোমার দরকার নাই অন্য একটা মানুষের মতো হওয়ার চেষ্টা করো, তুমি তোমার নিজের মতো থাকো। দ্যাট উইল বি এন্টারটেইনিং টু আদার্স, দ্যাট উইল বি একটা নিউ ক্যারেক্টার টু সি ফর ইউর অডিয়েন্স। সো এগুলাই থাকবে মোরাল সাজেশন, বাট হ্যাভ ফান উইথ ইট। মানে কখনো এইভাবে করো না যেটা করে আমাকে জীবনে সাকসেসফুল হতে হবে। ইফ ইউ আর হ্যাভিং ফান উইথ ইট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, তাহলে ডু ইট। আদারওয়াইজ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সবকিছুই আসলে ঠিকঠাক আছে, যেটাই তোমার মন থেকে করতে ইচ্ছা করে সেইটা করো। কারণ যেই কাজটা আমাদের মন থেকে করতে ইচ্ছা করে ওইটা আমরা অনেক কষ্ট নিয়েও করতে পারি, অনেক পরিশ্রম করতে পারি ওটার পিছনে, এবং ওটা কোনো ডিউটি মনে হয় না। এবং মানে এইটার কারণে আসলে ওইটা নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব হয়। আর যদি একসময় মনে হয় যে খুব প্যারা লাগতেছে, তখন আসলে এটা নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব হবে না। সো চুজ কেয়ারফুলি, বি অনেস্ট উইথ ইউর সেলফ, অ্যান্ড ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আহ সেই সাথে তাদেরকেও জন্য ধন্যবাদ যারা হচ্ছে এতক্ষণ ধরে লাইভটি দেখেছিলেন। আশা করি যারা নতুন করে হোস্টিং শুরু করেছেন অথবা করতে চাচ্ছেন সবার জন্য সেশনটি হেল্পফুল ছিল। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ প্রেসিডেন্ট সাহেব এবং সিল স্যার, সবাইকে ব্যাকগ্রাউন্ডে যেমন আদিব ছিল, আদিবকে এবং বাকি সবাইকে যারা অনেক কষ্ট করে আসলে এরকম শোটা অর্গানাইজ করো। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ দেখলা, সবাই তখন অবস্থা আড্ডা দিলা, কথাবার্তা বললাম আমরা সবাই মিলে গুড টাইম। যাওয়ার আগে আরেকটা কথা যেটা বলতে সেটা হচ্ছে, আমাকে যেহেতু অনেক মানুষ অনেকেই অনেক সময় মেসেজ করে এবং বলে যে কিভাবে শিখতে পারি, কিভাবে আরো বেটার শিখতে পারি, ওটার জন্য আমি একটা গ্রুপ খুলেছি। গ্রুপটার নাম হচ্ছে রাফসান শাবাব অফিসিয়াল নেটওয়ার্ক। সো ওই গ্রুপটাতে আমি মোটামুটি প্রতিদিন চেষ্টা করি সবাইকে স্পিচ নিয়ে বা হোস্টিং নিয়ে, কমেডি নিয়ে কিছু না কিছুটা শেখানোর। সো সি ইউ দেয়ার অ্যাজ ওয়েল, যদি তোমরা অনেকেই মানে খুব সিরিয়াসলি এটা শিখতে চাও। আর হ্যাঁ, আই থিঙ্ক সিলসা ইজ ডুইং গ্রেট। ইটস আ ভেরি অর্গানাইজ প্ল্যাটফর্ম, সবাই খুবই এনার্জেটিক, সবাই খুবই মানে আগ্রহ নিয়ে সব কাজ করে, which is very good to see when young people are doing constructive things. So keep this up, keep learning, and do amazing stuff for yourself and for the country. It was a pleasure being there. আচ্ছা, যারা হচ্ছে নতুন করে হোস্টিং শিখতে চাচ্ছ অথবা এই ব্যাপারে পরামর্শ চাচ্ছ, তারা আশা করি সবাই রাফসান সাহেবের গ্রুপটাতে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো একদম। আজকের লাইভ এই পর্যন্তই। বাই বাই।